নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দয়া করে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, 17ই জুলাই বাঁকুড়ার মেজিয়ায় 15,000 কোটি টাকার সম্প্রসারণ প্ল্যান্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন তাপস রায়, শারদত্ত ব্যানার্জি, অগ্নিমিত্রা পাল, অজয় পোদ্দার প্রমুখ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনারা জানেন, কিন্তু তার বক্তব্যের কয়েকটি অংশ মনে হয়েছে আমার খুবই তাৎপর্যপূর্ণ। সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব আজকের প্রতিবেদন। 1991 সালে নরসিমহা রাও মনমোহন সিং জুটি ভারতবর্ষের অর্থনীতিতে একটা যুগান্তকারী পরিবর্তন আনে, অর্থাৎ লাইসেন্স পারমিট রাজের অবসান ঘটিয়ে ভারতবর্ষ মুক্ত অর্থনীতির পথে যাত্রা শুরু করে। 35-36 বছর পেরিয়ে গেছে। উদারনীতির পথে আমাদের হাঁটা কতটা উপকার হয়েছে ভারতবর্ষের আমজনতার, সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন আছে। কিন্তু ভারতবর্ষ 1991 সালের আগে যা ছিল 2026-এ তার থেকে অনেক অনেক গুণ প্রগতির সড়কে চলে এসছে। আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছি। 2047 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব। 93 সালে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এক নতুন শিল্পায়ন নীতির প্রবর্তন করেন। সেটা আনুষ্ঠানিকভাবে হয়েছিল 1994 সালে, কিন্তু 1993 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন শিল্পায়ন নীতি কী হবে বা শিল্প নীতি কী হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিল্পপতিদের রাজ্যে টেনে আনতে ইনসেন্টিভ দেওয়া হবে। প্রত্যেকটি রাজ্য দেয়। লগ্নি টানার প্রতিযোগিতা চলে বিভিন্ন রাজ্যের মধ্যে, এবং কে কত বেশি সুবিধা শিল্পমহলকে দিতে পারবে শিল্পপতিরা সেই রাজ্যকেই তাদের বিনিয়োগের গন্তব্যস্থল হিসাবে বেছে নিতেন। জ্যোতিবাবু বুঝেছিলেন যে উদারনীতির সময় রাজ্যে শিল্প টানতে গেলে নীতিতে কিছু বড়সড় অদল বদলের দরকার, তাই সেটা তারা করেছিলেন। 93 সালে শিল্পকে ইনসেন্টিভ স্কিম দেওয়ার নীতি ঘোষণা হয়। 2025 সালের মার্চ মাসে পূর্বতন সরকার এক কলমের খোঁচায় এই ইনসেন্টিভ স্কিমটা বাতিল করে দেয়। তাদের যুক্তি ছিল যে এই ইনসেন্টিভ স্কিম দিয়ে লাভের লাভ কিছু হয়নি, বরঞ্চ সামাজিক ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, তার জন্য সরকারের টাকা প্রয়োজন, সেই জন্য ইনসেন্টিভ স্কিম প্রত্যাহার করা হলো। বিভিন্ন শিল্প সংস্থার সরকারের কাছে ততদিনে বকেয়া রয়েছে 20,000 কোটি টাকা। অনেকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভেবেছিলেন। তারপর 26-এর 4 মে বাংলায় পালাবদল হলো, নতুন সরকার আসলো। তাদের প্রথম বাজেটে এই 8 মাসের জন্য শিল্প সংস্থাগুলোকে জানানো হলো তারা ইনসেন্টিভ স্কিমের আওতায় আবার চলে এলেন। এই 8 মাসের বাজেটের জন্য 5,000 কোটি টাকার ইনসেন্টিভ স্কিম। শুভেন্দুবাবু শ্যাম স্টিলের ওই কারখানার শিলান্যাসে গিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ইনসেন্টিভ স্কিম তো চালু হলো, কিন্তু কোনো শিল্প সংস্থা কত টাকার বিনিয়োগ করলো সেটা কিন্তু ইনসেন্টিভ স্কিম পাওয়ার মাপকাঠি হবে না।
তাহলে কি মাপকাঠি হবে? কে কত কর্মসংস্থান সৃষ্টি করতে পারল, সেটার উপরই ইনসেন্টিভ স্কিম দেয়া হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারেরও একটা নীতি আছে, এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ। শুভেন্দুবাবু সেটাই কিন্তু চালু করলেন এবং স্পষ্ট বার্তা দিলেন, ধরুন কেউ 1000 কোটি টাকার বিনিয়োগ করলো, তাতে কর্মসংস্থান খুব একটা বেশি হলো না। আবার কেউ 200 কোটি টাকার বিনিয়োগ করলো, সেটা শ্রমনিবিড় শিল্প, সেখানে কর্মসংস্থান 1000 কোটি বিনিয়োগের থেকে অনেক বেশি হলো। তাই ইনসেন্টিভ স্কিম পাওয়ার ক্ষেত্রে ওই 200 কোটি টাকার বিনিয়োগটাই কিন্তু অগ্রাধিকার পাবে, কারণ ওই 200 কোটি টাকার বিনিয়োগের ফলে কর্মসংস্থানে সুযোগ বেড়েছে। আমি মনে করি এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ম্যানুফ্যাকচারিং শিল্পে মানে শ্রমনিবিড় শিল্পে বিনিয়োগ আসলেই কর্মসংস্থান হবে এবং বাংলার সার্বিক অর্থনীতি গতিপ্রাপ্ত হবে। শ্যাম স্টিল দাবি করেছে তাদের এই সম্প্রসারিত প্ল্যান্টে আগামী দিনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 20,000 কর্মসংস্থান হবে। সময়ই বলবে তাদের দাবি আর বাস্তবটা কি। যদিও স্টিল প্ল্যান্ট বলুন, এই ধরনের ইন্ডাস্ট্রিতে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান অন্যান্য ক্ষেত্রের তুলনায় বেশি হয়, কিন্তু তারা যে দাবি করেছেন 20,000 প্রত্যক্ষ এবং পরোক্ষ, সেটা শেষ পর্যন্ত ছবিটা কি দাঁড়ায় সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে ইনসেন্টিভ স্কিম তো থাকছে, কিন্তু শর্ত বেঁধে দিলেন যে কে কত কোটি টাকার বিনিয়োগ করেছে সেটা ইনসেন্টিভ স্কিমের আওতায় আসার একমাত্র মাপকাঠি নয়, বরং কে কত কর্মসংস্থান সৃষ্টি করেছে সেটাই ইনসেন্টিভ স্কিমের আওতায় আসার একটা মাপকাঠি। দেখুন, 18ই জুলাই আমুলের কারখানার উদ্বোধন হবে, তা 15,000 কোটি টাকার শ্যাম স্টিলের কারখানার উদ্বোধন হলো। এর আগে মুখ্যমন্ত্রী আরো একটা প্রকল্পের উদ্বোধন করেছেন। আরপিজি গোয়েঙ্কা গোষ্ঠী বলেছে তারা ব্যাটারি তৈরির কারখানা করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আরপিজি গোষ্ঠীর বিনিয়োগ নিশ্চয়ই চাই, কিন্তু কলকাতা সহ শহরতলির যে অংশে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিসিটির ক্ষেত্রে কার্যত মনোপলি ব্যবসা করছে সিএসসি, সেই মনোপলি থাকা কখনোই উচিত নয়, কারণ সর্বক্ষেত্রে একটা প্রতিযোগিতার আবহ থাকা দরকার। আমি যতদূর শুনেছি যে কলকাতা সহ মহানগরের সন্নিহিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য রাজ্য সরকার বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে। আগামী দিনে হয়তো সিএসসির মনোপলি থাকবে না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই সংস্কারটা খুব প্রয়োজনীয়, কারণ আমাদের কাছে কোনো অপশন নেই। সিএসসি যা রেট দেবে সেই রেটেই আমাদের বিদ্যুৎ সংযোগ নিতে হবে। আমাদের কাছে যদি আরো কয়েকটা অপশন থাকে তাহলে আমরা বেছে নেওয়ার সুযোগ পাব। মার্কেট ইকোনমিতে কনজিউমারদের কাছে চয়েস থাকাটা ভীষণ রকম জরুরি। আমি আশা করব যে নতুন সরকার এই লক্ষ্যে বড় সড় পদক্ষেপ নেবে। নবান্ন সূত্রে জানতে পেরেছি যে সজ্জন জিন্দালও পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং কিছুদিনের মধ্যেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সজ্জন জিন্দাল তার একটা বৈঠক হবে। কারণ ভারী শিল্প না আসলে, শ্রমনিবিড় শিল্প না আসলে এখানে কর্মসংস্থানের সুযোগ হবে না। একই সঙ্গে যেমন আমাদের আইটি চাই, আইটিএস চাই, সেমিকন্ডাক্টর চাই, ইস্পাত শিল্প চাই, পরিকাঠামোয় বিনিয়োগ চাই, লজিস্টিক্স হাবে বিনিয়োগ চাই,
আবার একই সঙ্গে অ্যাগ্রো ইকোনমিকেও জোর দিতে হবে। কারণ পশ্চিমবঙ্গের বহু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষি এবং কৃষির সঙ্গে যুক্ত কাজের সঙ্গেই তারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অর্থাৎ অ্যাগ্রো নির্ভর ইন্ডাস্ট্রির ভীষণ দরকার। তার মধ্যে যেমন আছে ফুড প্রসেসিং আছে, আলু থেকে কি বানানো যায় সেসব আছে, এগুলো জানেন সরকারে। অর্থাৎ শুধু তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ইস্পাত, লজিস্টিক্স সাব ও তো থাকবেই, কিন্তু রুরাল ইকোনমিকে ক্যাটার করতে, সেখানে কর্মসংস্থান বাড়াতে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিকেও কিন্তু রাজ্যে আনতে হবে এবং সেই লক্ষ্যে নতুন সরকার কাজ করছে। ল্যান্ড সিলিং একটা বিরাট বড় স্টাম্বলিং ব্লক ছিল। এই ল্যান্ড সিলিং হয়তো উঠে যাবে, কিন্তু সরকারের মধ্যেও এই নিয়ে বিতর্ক আছে, কিভাবে ওঠানো হবে ইত্যাদি ইত্যাদি। সেটা ক্রমশ প্রকাশ্য। হয়তো সেপ্টেম্বর মাসে একটা শিল্প সম্মেলন হবে, সেখানে সরকার তাদের নতুন শিল্পনীতি আনবেন এবং পাবলিক ডোমেনে আলোচনার জন্যও সেই শিল্পনীতির খসড়া প্রকাশ হবে। সবাই তাতে মতামত দিতে পারবে। কারণ বহুদা বিভক্ত পশ্চিমবঙ্গের জমি, তাই কোনো শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে জমি কেনা সম্ভব নয়। পূর্বতন সরকার তারা বলেই দিয়েছিল যে তারা জমি অধিগ্রহণ করবে না, শিল্প সংস্থাকে জমি অধিগ্রহণ করতে হবে। এটা শিল্প সংস্থার পক্ষে সম্ভব নয়। তারা জমি অধিগ্রহণ করবে, তারপরে তারা কারখানা করবে, তারপরে তারা মুনাফা করবে, এত তারা করবে না, কারণ তাদের কাছে অনেক অপশন রয়েছে বিনিয়োগ করার ক্ষেত্রে। তাই ল্যান্ড সিলিং অ্যাক্ট যেটা আছে সেটা বড় স্টাম্বলিং ব্লক। এই স্টাম্বলিং ব্লকটা কাটাতে হবে এবং নতুন সরকার তার জন্য নতুন শিল্পনীতির ঘোষণা করবে। সম্ভবত সেপ্টেম্বর মাসে একটা বড় শিল্প সম্মেলন হবে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নিজে থাকবেন এবং তাবর তাবর শিল্পপতিরা সেই শিল্প সম্মেলনে আসবেন। সেই শিল্প সম্মেলনেই নতুন শিল্পনীতির ঘোষণা করবে শুভেন্দু অধিকারীর সরকার। আমরা অধীর আগ্রহে সেই দিকেই চেয়ে আছি। দেখুন, জমি সরকারকেই অধিগ্রহণ করতে হবে। সেখানে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কনসেনসাস তৈরি করে, যাদের জমি, তারা জমি সরকারকে দিলে 1 লক্ষ একটা টাকা তো নিশ্চয়ই পাবেন। যে আরবান এলাকায় জমির বাজার দরের দ্বিগুণ, রুরাল এরিয়ায় বাজার দরের 4 গুণ। কিন্তু শুধুমাত্র ওয়ান টাইম একটা টাকা পেলে হবে না, যারা জমি দেবেন তাদেরকেও কিন্তু শিল্প সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত করতে হবে, যাতে তাদের একটা নিয়মিত আয় হয়। যে কারখানা হচ্ছে বা যে পরিকাঠামোর প্রকল্প হচ্ছে, সেই পরিকাঠামোর প্রকল্প থেকে, অর্থাৎ জমিহারাদের সরাসরি প্রকল্পের অংশীদারিত্ব দিতে হবে। এই ধরনের একটা আকর্ষণীয় প্যাকেজ যদি সরকার জমিদাতাদের সামনে রাখে, আমার ধারণা জমি অধিগ্রহণ করতে খুব একটা বেগ সরকারকে পেতে হবে না। বন্ধ কলকারখানার অনেক জমি আছে, কিন্তু সেই জমি ব্যবহার করার জন্য অতীতে বহুবার উদ্যোগ হয়েছে, বহু সার্ভে হয়েছে, কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। দেখা যাক নতুন সরকার এই বিষয়টা নিয়ে কিভাবে এগোয়। বিভিন্ন বন্ধ কলকারখানায় প্রচুর জমি রয়েছে অব্যবহৃত অবস্থায় পড়ে। সেই জমি উদ্ধার করে সরকার অধিগ্রহণ করে শিল্প সংস্থাকে যদি দিতে পারে, তাহলে অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু সেখানে নানাবিধ আইনি জটিলতা আছে। অতীতেও বিভিন্ন সমীক্ষা করা হয়েছে, কত জমি এরকম অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেই সমীক্ষক সংস্থা রিপোর্টও দিয়েছে, কিন্তু খুব একটা কাজ এগিয়েছে বলে আমার অন্তত জানা নেই। এটাও সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ইতিবাচক সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আমি যে শিল্প সংস্থার কাছে সরকার যে শর্তটা দিয়েছে, অবশ্যই আপনারা ইনসেন্টিভ স্কিমের সুবিধা পাবেন, কিন্তু সেটা এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ, অর্থাৎ কত কর্মসংস্থান আপনি তৈরি করতে পারলেন তার উপর নির্ভর করবে আপনার ইনসেন্টিভ পাওয়ার, কি বলবো, কতটা ইনসেন্টিভ পাবেন সেটা। খুবই 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 ইতিবাচক, খুবই ইতিবাচক। পূর্বতন সরকারের কাছে শিল্পায়ন তো কোনো রকম অগ্রাধিকার ছিল না, তারা ডোল পলিটিক্স করত এবং ডোল পলিটিক্সকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল, এবং এই ধরনের ক্ষয়রাতি করতে 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 রাজকোষ প্রায় খালি হয়ে যায়। তাছাড়া কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া। এই যেমন প্রথম বাজেটেই 60,000 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা আসছে রাজ্যের বিভিন্ন প্রকল্পে, আরো 10,000 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা আসবে। ডক্টর দাশগুপ্ত যেটা বলেছিলেন, মার্শাল প্ল্যান, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার পররাষ্ট্র সচিব মার্শাল এই প্ল্যানটার কথা বলেছিলেন, তার লক্ষ্য ছিল যে ইউরোপের ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে চাঙ্গা করা। $13.5 বিলিয়ন আমেরিকা দিয়েছিল। সুদবিহীন ঋণ বলুন বা গ্র্যান্টিনেট, 26টা দেশ উপকৃত হয়েছিল, তার মধ্যে পশ্চিম জার্মানি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স। রাশিয়া এই প্রকল্পের সহায়তা নেয়নি, এবং পূর্ব ইউরোপে রাশিয়ার একটা প্রভাব ছিল, সেই জন্য কমিউনিস্ট শাসিত দেশগুলো এই প্রকল্পের সহায়তা নেয়নি। এর একটা উদ্দেশ্য ছিল যে ইউরোপে কমিউনিজমের আগ্রাসনকে রোখা। তো ইতিহাসে এটা মার্শাল প্ল্যান নামে পরিচিত। ডক্টর দাশগুপ্ত এই মার্শাল প্ল্যান বলতে কেন্দ্রের সহযোগিতার কথাই বলেছেন। বলতে পারেন কেন্দ্রের দেয়া বেল আউট প্যাকেজ। 60,000 কোটি টাকা নট আ ম্যাটার অফ জোক। আমরা পূর্বতন সরকার শুধু ঝগড়া করার জন্য, দিদিমণি তার ইগো স্যাটিসফাই করার জন্য পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেন। তো নতুন সরকার সর্বতভাবে কেন্দ্রের সঙ্গে সহায়তা করবে, তাই পাওয়া গেছে 60,000 কোটি টাকা। স্বপন দাশগুপ্ত বলেছেন আরো 10,000 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। রাজস্ব বাড়িয়েছে সরকার, লিকেজটা বন্ধ হয়েছে, অর্থাৎ একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। কিন্তু মাইলস টু গো। সবে তো শুরু হয়েছে। শিল্পপতিদের দেওয়া প্রতিশ্রুতি তারা কতটা রূপায়িত করছে সেটাও কিন্তু দেখতে হবে। দেখুন, শুভেন্দুবাবু একটা জিনিস খুব স্পষ্ট করে বলেছেন তার ঘনিষ্ঠ মহলে, কোন শিল্প সংস্থা সত্যি বিনিয়োগ করতে চান সেটা তার সরকার আগে বুঝে নিতে চান। যদি সরকার নিশ্চিত হয় যে এই শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করবে, তবে তাকে রেড কার্পেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে, এবং সেই সংস্থার কর্ণধারের সঙ্গে মুখ্যমন্ত্রী একবার কেন প্রয়োজনে একাধিকবার বৈঠক করবেন, এবং তার প্রশাসন সর্বতোভাবে সেই শিল্প সংস্থাকে সহায়তা করবে। কিন্তু কোনো শিল্পপতি যদি শুধু ফটো অপ চান, সেটা এই নতুন সরকার খুব একটা এনকারেজ করবেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সংস্থার সিইও বা সংস্থার চেয়ারম্যান দেখা করলেন, ফুলের বোকে দিলেন, ছবি উঠল, সেই ছবি ছড়িয়ে দেওয়া হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। শুভেন্দুবাবুটা চাইছেন না। একেবারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি, লগ্নির অঙ্ক, কতদিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে এবং কত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে, সেটা একেবারে নিশ্চিত হওয়ার পরে কিন্তু সরকার সহযোগিতা করবে। শ্রমিকবাবু রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা নিচ্ছেন। বিভিন্ন চেম্বার অফ কমার্সে গিয়ে তিনি তাদের আহ্বান জানাচ্ছেন বিনিয়োগ করা। ল্যান্ড সিলিং যে একটা বাধা, সেটা যে উঠে যাবে সেটা তিনি বলেছেন। মুম্বাইতে গিয়েও বিভিন্ন শিল্প সংস্থার হুজুর সঙ্গে শ্রমিকবাবু বৈঠক করেছেন। WBIDC-কে ঢেলে সাজানো দরকার। তাপসবাবুও বলছেন প্রয়োজনে পায়ে ধরে আনবো শিল্পপতিদের।
পূর্বতন বাম সরকারের, তৃণমূল সরকারের নয়। একসময় ওই তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন প্রয়াত মানব মুখার্জি। আমি এক শিল্পপতির কাছে শুনেছিলাম, অনেকদিন আগের কথা, যে সেই শিল্পপতি ব্যাঙ্গালোরে থাকতেন। একদিন সকালবেলায় বাড়িতে তার কাছে খবর আসে যে তার বৈঠকখানায় পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী বসে আছেন। একদম শটান চলে গিয়েছিলেন মানববাবু। তার ইতিবাচক ফলও কিছু পাওয়া গেছে। তো এটা দরকার, কারণ এই প্রতিযোগিতার আবহে রাজ্যের শিল্প টেনে আনা ভীষণ দরকার। তো পূর্বতন জমানায় এসব তো হয়নি, মানে তোলামূলের জমানায় 7টা না 8টা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছে, 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, কত কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে, এসব নিয়ে দিদিমণি কিছু বলেনও নি, তিনি বুঝতেনও না। যা বলতেন মিথ্যা পরিসংখ্যান দিতেন। ওই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অ্যারেঞ্জ করেই করে সংস্থা কয়েকশো কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছে। সেই সবের আর পুনরাবৃত্তি এখন হবে না, এটা নিশ্চিতে থাকা যায়। সূচনাটা খুবই ইতিবাচক, সবাই চেষ্টা করছেন। দেখুন, আমরা যারা রাজ্যের শাসক দলের অংশ নই, সরকারেরও অংশ নই, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভালোটা চাই, কারণ ইন্ডাস্ট্রি দরকার। আমি যে পাড়ায় থাকি, কার্যত বলতে পারেন বৃদ্ধাবাস। আমার নিজের ছেলেই কলকাতার বাইরে অনেকদিন ধরে চাকরি করছে। তো ওখানে যারা আছেন, যাদেরকে আমি কাকু জেঠু বলি, তাদের ছেলেরা মেয়েরা, কেউ আমার থেকে একটু ছোট, কেউ আমার বয়সী। এবং একটা জিনিস দেখি, তারা অনেকদিন বাইরে আছে, যেই মহলা শুরু হলো তাদের চোখগুলো খুশিতে চকমক করে ওঠে। কেন? ছেলে আসবে, বৌমা আসবে, মেয়ে জামাই আসবে, নাতি নাতনিরা আসবে। যেই অষ্টমীর সন্ধি পুজো শেষ, তখনই তাদের চোখে মুখে একটা বিষাদের ছায়া। এই যে কিছুক্ষণের ভালো লাগা, এই কিছুটা আনন্দে একসঙ্গে কাটানো পরিবারের সঙ্গে, পুজো মণ্ডপে এসে আড্ডা দেওয়া, সেটা হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকে প্রবীণ, অসুস্থ, অনেকে সহায়িকার উপর নির্ভরশীল দৈনন্দিন জীবনযাপনে। এই ছেলেমেয়েগুলো যদি এখানে থাকতো, এই বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ নাগরিকদের তো সুবিধা হতো, সবকিছুতে সুবিধা হতো। আর এই ছেলেমেয়েগুলোও কি ইচ্ছা করে বাড়িঘর ছেড়ে অন্য রাজ্যে বা বিদেশে আছে? সুযোগ পায়নি। সেই সুযোগটা তাদের দিতে হবে, পরিবেশ পরিস্থিতির উন্নতি করতে হবে। একদিনে হয় না, 10 বছর পর থেকে আমরা এর সুফল পেতে শুরু করব, যদি এই লক্ষ্যে সরকার অবিচল থাকে। আমি 200% আশাবাদ। আজ থেকে শুরু করে কাল থেকে ফল পাবেন না, 10টা বছর লাগবে। আবার যে ইন্ডাস্ট্রির গন্তব্য পশ্চিমবঙ্গ, এটা ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রির কাছে প্রতিষ্ঠিত হতো। তারা নতুন সরকারের সদিচ্ছাটা বুঝেছেন, আন্তরিকতাটা বুঝেছেন, কিন্তু ওই সময়টা দিতে হবে সরকারকে, যাতে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ দেশের শিল্প মানচিত্রে যা ছিল সেই আগেকার পরিস্থিতিতে ফিরে আসে। আমি আশাবাদী এটা হবে, করতেই হবে। আরে বড় বড় কলকারখানা না হলে সরকারের রাজস্ব তো আসবে না, রাজস্ব না হলে অন্নপূর্ণা ভান্ডার চালাবে কি করে? এই সহজ সত্যটা বুঝতে হবে। তো আগের সরকারগুলো বুঝতো না, শুধু ধার করে যেত। আরে ট্রেডমিলই হেঁটে হেঁটে বাজেট হয়ে যেত। তাহলে কি বাজেট হতো? আর অমিত মিত্র একজন ফিকির সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনিও কিভাবে এই ধরনের তুগুলকি আচরণকে মানে বিনা বাক্য বা সমর্থন করতেন, সেটাও এক রহস্য। যাই হোক,
ফিকি সেক্রেটারি জেনারেল হলেই যে মেরুদণ্ড খুব রিজু হবে এমন কোনো কথা নেই। তবে ইতিবাচকভাবে এগোচ্ছে সরকার। 17ই জুলাই শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের যে শিলান্যাস সেটা খুব ইতিবাচক। পুরো কেন্দ্রীয় সরকার কিন্তু সহায়তা করছে। দেখুন, শিল্পপতিরা পশ্চিমবঙ্গে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। কোন রাজ্যে তারা বিনিয়োগ করবেন সেটা স্থির করার আগে কেন্দ্রীয় সরকারের মনোভাব সেই রাজ্যের সরকার সম্পর্কে কি সেটা তারা বুঝে নিতে চান। এখন যেহেতু ডবল ইঞ্জিনের সরকার এবং কেন্দ্র সর্বতভাবে সহায়তা করছে, তাই শিল্পপতিদেরও এখানে বিনিয়োগ করতে আর কোনো বাধা নেই। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। একটা অন্য কথা বলে এই প্রতিবেদন শেষ করব। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর তার বাড়ি থেকে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এখন ওই পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে উদ্ধববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং পুত্র সুচেতন থাকেন। শুভেন্দুবাবু মীরা দেবীকে বলেছিলেন কোনো সমস্যা হলে আমায় বলবেন, আগে বলেছিলেন। তো সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মাননীয় মুখ্যমন্ত্রীকে মেসেজ করে বলেছিলেন যে মা ছেলে থাকে একা, নিরাপত্তা প্রত্যাহার করেছে, ব্যাপারটা যদি দেখেন ভালো হয়। একলহমায় সিদ্ধান্ত নেন শুভেন্দুবাবু এবং পুলিশকে ইনস্ট্রাকশন দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর বাড়িতে 24 ঘন্টা নিরাপত্তা যেন মজুদ থাকে, অবশ্যই সৌজন্য। কারণ শুভেন্দুবাবু বুদ্ধবাবুকে শ্রদ্ধা করতেন, বলেওছেন তো প্রকাশ্যে, আমি দূরে দাঁড়িয়ে গাছের তলায় দাঁড়িয়ে বুদ্ধবাবুর ভাষণ শুনতাম। এই যে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুবাবু জীবনের ঝুঁকি নিয়ে বাইকে করে ঘুরে বেরিয়েছিলেন। স্নেহপ্রবণ বুদ্ধবাবু প্রথমে শিশির বাবুকে বলে শুভেন্দুবাবুকে ফোন করে বাড়তি নিরাপত্তা নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, বলেছিলেন তুমি সাবধানে চলাফেরা করবে। দেখুন, নন্দীগ্রাম আন্দোলন, শুভেন্দুবাবু নন্দীগ্রাম আন্দোলনের মুখ, বুদ্ধবাবুর সরকার যারা নন্দীগ্রামে কেমিক্যাল হাব করতে চেয়েছে, স্নেহপ্রবণ বুদ্ধবাবু পুত্র সম শুভেন্দু অধিকারীকে কিন্তু স্নেহ করতেন এবং এই সৎ পরামর্শটুকু দিয়েছিলেন। এবং এটা বুদ্ধবাবু আমাকে একাধিকবার বলেছেন। তার কারণ প্রয়াত বুদ্ধবাবু আমার বাবার ছাত্র ছিলেন শৈলেন্দ্র সরকার স্কুলে, তাই তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত পরিচয় ছিল। তাই দেখা হলে দুদণ্ড দাঁড়িয়ে উনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতেন। যখনই দেখা হতো পরিসর হতো যে বাবা কেমন আছে, কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি। তো নন্দীগ্রাম পর্বের পর এটা আমাকে বলেছিলেন, আমার মনে আছে। তবে শুভেন্দুবাবুকেও এটা জানিয়েছিলাম। এই সৌজন্যটাই তো দরকার। শুনুন, রাজনীতিতে না কেউ কারো শত্রু হয় না। দিদিমণি সবাইকে শত্রু ঠাউরাতেন। সামাজিক অনুষ্ঠানে বিজেপির নেতা, বাম নেতা, কংগ্রেসের নেতারা আমন্ত্রণই পেতেন না। এমনকি তৃণমূলের কোনো নেতা বা মেয়ের বিয়ে হলে দারুণ ব্যক্তিগত সম্পর্ক হয়তো সিপিএম এর কোনো নেতার সঙ্গে বা বিজেপির কোনো নেতার সঙ্গে, আমন্ত্রণ করতে পারতেন না, নিমন্ত্রণ করতে পারতেন না, পাছে দলনেত্রী রুষ্ট হন। কালচারটাকে নষ্ট করেছিলেন। আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন খুব ইতিবাচক। বাংলায় একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক। আবার বলি, রাজনীতিতে কেউ শত্রু নয়, প্রতিপক্ষ মাত্র। আমার দৃঢ় বিশ্বাস শুভেন্দুবাবুর যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনে এই কথাটাই আছে। না হলে অশোকবাবু অসুস্থ খবর পেয়ে শঙ্কর ঘোষকে পাঠিয়ে ফোনে কথা বলে, এগুলো কিন্তু শুধু বার্তা দেওয়ার জন্য নয়, মিডিয়াকে বলার জন্য নয়, দেখো আমি এগুলো করেছি। শুভেন্দুবাবু দীর্ঘকাল ধরে করে।
প্রবীণ নেতার দেখা হলেই পায়ে হাত দিয়ে নমস্কার করে। তবে বুদ্ধবাবুর স্ত্রী মীরা দেবীকে তিনি যে সৌজন্যটা দেখিয়েছেন, মীরা দেবীও খুব খুশি, বলেছেন শুভেন্দুবাবু এত কাজের মধ্যে এটা মনে আছে, আমাদেরও ভালো লেগেছে। বাংলায় এই সুস্থ রাজনীতিটা ফিরে আসুক, এটাই আমার প্রার্থনা। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।